শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো আমার যে চ্যানেল সেটি তোমরা জানো যে এস আলম অ্যাকাউন্টিং সলিউশন। তোমরা এই চ্যানেলটি থেকে এখন নিয়মিত অ্যাকাউন্টিং এর উপরে বিভিন্ন অ্যাকাউন্টিং রিলেটেড বিভিন্ন প্রবলেমের উপরে ভিডিও পাবে। তো তোমরা সবাই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। তো আমি শিফন আলম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইলে। তো তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর উপরে আজকে আমরা জার্নাল এন্ট্রিজ নিয়ে শিখব এবং এটি তোমাদের বিবিএ এবং বিবিএস ফার্স্ট ইয়ারে অন্তর্ভুক্ত সিলেবাসে এটি আছে। তো আশা করি এটি থেকে তোমরা জার্নাল এন্ট্রি সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে। তো আমরা একটু শুরু করি। জার্নাল এন্ট্রিজ অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার পূর্বে আমাদের এই জার্নাল এন্ট্রিজের ডেবিট এবং ক্রেডিট এটি নির্ণয়ের যে রুলস, যে আমাদের সূত্র, সেটি আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এইগুলো না জানলে আমরা জার্নাল এন্ট্রি করতে পারবো না এবং এগুলো না জানলে আমরা অ্যাকাউন্টিং প্রসেসের যে এর পরবর্তী ধাপগুলো আছে অ্যাকাউন্টিং সাইকেলের, সে কাজগুলো করতে পারবো। তো এই জন্য তোমরা দেখো যে একটি ইমেজের মাধ্যমে এই রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট এটি আমাদের দেখানো আছে এবং এর মধ্যে 5টা আইটেম আছে: অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল। তো অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, এটা এইখানে যে অ্যারো সাইনটা উপরের দিকে দেওয়া আছে এটা ইনক্রিজ বোঝাচ্ছে, বৃদ্ধি, আর এইখানে যে অ্যারো সাইনটা নিচের দিকে এটিকে ডিক্রিজ বোঝাচ্ছে, অর্থাৎ হ্রাস বোঝাচ্ছে। তো দেখো শুরুতেই অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, এটি যখন আমাদের ইনক্রিজ করবে, অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হয়, এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হয়। অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা আইটেম ইনক্রিজ করলে ডেবিট হয়। আবার ডিক্রিজের সাইডে দেখো যে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স যখন আমাদের ডিক্রিজ করে তখন ক্রেডিট হয়। তো অ্যাসেট এক্সপেন্সের ঠিক বিপরীত হচ্ছে আমাদের লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল। সো লায়াবিলিটি যখন আমার ইনক্রিজ করে তখন ক্রেডিট হয়, ইনকামও যখন ইনক্রিজ করে তখন ক্রেডিট হয়, ক্যাপিটালও যখন ইনক্রিজ করে তখন ক্রেডিট হয়। ঠিক অপোজিট ভাবে লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল এগুলো যখন আমার ডিক্রিজ করবে তখন ডেবিট হবে। অর্থাৎ অ্যাসেট এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট, আর লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল এগুলো ডিক্রিজ করলে ডেবিট। তো এগুলোর মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ একটা ইনক্রিজের মাধ্যমে ডেবিট হচ্ছে আর একটা ডিক্রিজের মাধ্যমে ডেবিট হচ্ছে, বিপরীত সম্পর্ক বিদ্যমান। এগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখতে পারলেই আমাদের জাবেদা রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি এখন ট্রানজ্যাকশন, এবং ট্রানজ্যাকশনের পরে আমরা জাবেদা দেখব। তো দেখো আমি তোমাদের বই থেকে ঘেটে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং ডিফিকাল্ট টাইপের কিছু ট্রানজ্যাকশন আমি নিয়ে তোমাদের এই ক্লাসটি সাজিয়েছি। তো প্রথমেই দেখো যে আমাদের ট্রানজ্যাকশন। তো 1 নম্বর ট্রানজ্যাকশনে আছে ওনার ইনভেস্টেড ক্যাশ টাকা 75,000 ইন বিজনেস, অর্থাৎ মালিক ব্যবসায়ে 75,000 টাকা বিনিয়োগ করেছে। এটির জাবেদা কি হবে? তো মালিক যদি ব্যবসায় নগদ টাকা বিনিয়োগ করে, আমরা জানি যে ব্যবসায়ে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অ্যাসেট ক্যাশ ইনক্রিজ করে এবং মালিকের স্বত্ব অর্থাৎ ক্যাপিটাল বৃদ্ধি পায়। তাহলে এর জাবেদাটা আমরা দেখি কি হয়। এর জাবেদাটা দেখো যে ক্যাশ ডেবিট 75,000 আর ক্যাপিটাল ক্রেডিট 75,000। তো 1 নম্বর আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা 2 নম্বরে আসি। পারচেজ অফ ফার্নিচার ফর ক্যাশ টাকা 5,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 20,000। অর্থাৎ আমরা ফার্নিচার পারচেজ করেছি
5,000 টাকা ক্যাশ দিয়ে এবং 20,000 টাকা অন অ্যাকাউন্ট ধারে। অর্থাৎ আমরা ফার্নিচার দুইভাবে ক্রয় করেছি, ক্যাশের মাধ্যমে এবং হচ্ছে ধারে। তো আমরা ক্যাশ দিয়েছি 5,000 টাকা, আর আমাদের এখনো দেওয়া হয় নাই, বাকি আছে 20,000 টাকা। তাহলে আমরা জানি ফার্নিচার একটি সম্পদ, তাহলে আমাদের ফার্নিচার যেহেতু আমরা কিনেছি, ফার্নিচার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমার ক্যাশ টাকা কমে গেছে 5,000, আর একটা হচ্ছে আমার দায় বৃদ্ধি পেয়েছে। আমরা একটু আগেই দেখলাম যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে দায়টা ক্রেডিট হয়। তাহলে আমরা জাবেদায় আসি। আমাদের যেহেতু ফার্নিচার আমরা কিনেছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ হয় ডেবিট, এবং আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 25,000 টাকা, এই কারণে সম্পদ 25,000 টাকা আমাদের ডেবিট। আরেকটা হচ্ছে যে আমার ক্যাশ, ক্যাশ কিন্তু আমার 5,000 টাকা কমে গিয়েছে, আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, এই জন্য ক্যাশ ক্রেডিট। আরেকটা হচ্ছে যে আমাদের 20,000 টাকা বকেয়া আছে অন অ্যাকাউন্ট ধারে, এইটা এখনো পরিশোধ করা হয় নাই, এই কারণে অ্যাকাউন্টস পেবল, আমার দায় বৃদ্ধি পেয়েছে, আর দায় বৃদ্ধি পেলে আমরা এটাকে ক্রেডিট করি, এই কারণে 20,000 টাকা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আমাদের 2 নম্বর প্রবলেমও সলভ হয়ে গেল। এখন আমরা 3 নম্বর দেখি ট্রানজ্যাকশন কি বলা আছে। এখানে বলা আছে আর্ন টাকা 9,500 ফর সার্ভিস রেন্ডার। সার্ভিস রেন্ডার মানে সেবা প্রদান করে, সেবা প্রদানের মাধ্যমে আমাদের আয় হয়েছে 9,500 টাকা। অর্থাৎ আমি সেবা প্রদান করেছি 9,500 টাকা। তো আমরা জানি আমরা যদি কাজ করে দেই, আমরা যদি সেবা দেই, তাহলে আমরা টাকা পাই বা না পাই সেটা কিন্তু আমার জন্য আয় হয়ে যায়। তার মানে এখানে আমার আয় হচ্ছে 9,500 টাকা, যেটিকে বলা হচ্ছে সার্ভিস রেভিনিউ। এখন দেখি এরপরে কি বলা আছে, টাকা 1,000 ক্যাশ রিসিভ। এই যে 9,500 টাকার আমি সেবা দিলাম, এর মধ্যে আমি 1,000 টাকা ক্যাশ পেয়েছি ফ্রম কাস্টমার্স, ক্রেতাদের কাছ থেকে, অ্যান্ড দি ব্যালেন্স, এবং ব্যালেন্স হচ্ছে আমাদের 9,500 থেকে 1,000 বাদ দিলে 8,500 টাকা ইজ বিল টু কাস্টমার, অর্থাৎ কাস্টমার বরাবর বিল করা হয়েছে এই 8,500 টাকার জন্য। অর্থাৎ এই 8,500 টাকা পাওয়া যায়নি, আমরা পাবো কাস্টমারের কাছ থেকে। অর্থাৎ আমরা টাকা পেয়েছি 1,000, যেটি আমার ক্যাশ বৃদ্ধি পেয়েছে, আর 8,500 টাকার আমার দেনাদার অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে, আর আমরা সেবা দিয়েছি 9,500 টাকা। দেখি আমাদের জাবেদাতে কি বলা আছে 3 নম্বরে। তো দেখো যে আমরা যেহেতু ক্যাশ কালেকশন করেছি কাস্টমারের কাছ থেকে 1,000, ক্যাশ বৃদ্ধি পেয়েছে সম্পদ, এই কারণে ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার দেনাদার, আমি টাকা পাবো ভবিষ্যতে কাস্টমারের কাছ থেকে, এই যে কারণে আমার এই অ্যাকাউন্ট রিসিভেবল বা সম্পদও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দুইটা সম্পদ আমার বৃদ্ধি পেয়েছে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই কারণে এখানে ডেবিট করা হয়েছে। আর আমার সার্ভিস রেভিনিউ, আমি যেহেতু সেবা দিয়েছি এই কারণে আমার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে, আর ইনকাম বৃদ্ধি পেলে আমরা সেটিকে ক্রেডিট করি, এই কারণে টোটাল 9,500 টাকা আমার এখানে ক্রেডিট। এরপরে আমরা 4 নম্বর এন্ট্রিতে যাই। 4 নম্বর এন্ট্রিতে বলা আছে উইথড্রিউ টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্রিউ মানে হচ্ছে উত্তোলন করা, আমরা 200 টাকা উত্তোলন করেছে ক্যাশ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত ব্যবহারের জন্য 200 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে। তো 200 টাকা যদি ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে আমরা জানি যে ব্যবসা থেকে টাকা কমে যায়, এই কারণে ব্যবসায় টাকা কমে গিয়েছে। আর মালিক ব্যবসা থেকে যে কোনো সুবিধা নিলে সেটা টাকা নেই বা পণ্য নেই, তার জন্য ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হয়। তো মালিক এখানে যেহেতু 200 টাকা ক্যাশ নিয়েছে, মালিক ড্রয়িং করেছে, মালিকের স্বত্ব কমে গেছে, এই কারণে এটা ডেবিট, আর আমাদের ক্যাশ কমে গেছে, এই কারণে ক্যাশ ক্রেডিট। আমরা দেখি 4 নম্বরে কি বলা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ড্রয়িং ডেবিট করা হয়েছে 200 টাকা, কারণ মালিকের স্বত্ব কমে গেছে। উত্তোলন, মালিক যে কোনো কিছু উত্তোলন করলে সুবিধা নিলে তার জন্য ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হয়, আর ক্যাশ নিয়েছে মালিক এখান থেকে, এই কারণে ক্যাশ ক্রেডিট 200 টাকা। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমস্যা। এখন আমরা 5 নম্বরে দেখি কি বলা আছে। 5 নম্বরে বলা আছে রিসিভ টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আমরা 8,000 টাকা রিসিভ করেছি, পেয়েছি,
ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে, হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল, এবং যাকে পূর্বে বিল করা হয়েছিল, যার বরাবর পূর্বে আমরা বিল পাঠিয়েছিলাম। তো আমরা দেখি 3 নম্বরে আমরা 9,500 টাকার সেবা দিয়েছিলাম, এর মধ্যে 1,000 টাকার ক্যাশ পেয়েছিলাম, আর বাকি 8,000 টাকা আমরা বিল করেছিলাম কাস্টমার বরাবর। অর্থাৎ এই 8,500 টাকার কথাই আমার 5 নম্বরে বলা হচ্ছে। তাহলে আমরা 3 নম্বরে তো তার কাছে টাকা পেতাম 8,500, কিন্তু আমরা এখানে পাচ্ছি 5 নম্বরে মাত্র 8,000 টাকা। এবং এখানে বলা আছে ইন ফুল সেটেলমেন্ট, অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি, অর্থাৎ আমরা আর তার কাছে কোনো টাকা পাবো না, অর্থাৎ এই কাস্টমারের কাছ থেকে আমরা আর কোনো টাকা আদায় করতে পারবো না, এরকম একটি সমঝোতা হয়ে গেছে। তাহলে এই যে কাস্টমারের কাছ থেকে আমি 500 টাকা কম নিচ্ছি, এই কম নেওয়াটাকে বলা হয় ডিসকাউন্ট, অর্থাৎ আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়, এর জন্য এটাকে লেখা হয় ডিসকাউন্ট এক্সপেন্স। আমরা যদি জাবেদা দেখি, যেহেতু আমরা ক্যাশ 8,500 টাকার পরিবর্তে আমরা পাচ্ছি 8,000, অর্থাৎ আমাদের ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে 8,000 টাকা, এই কারণে ক্যাশ ডেবিট। আর আমরা 500 টাকা তাকে ছাড় দিচ্ছি, আমরা নিব না, পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে এরকম শর্ত ছিল, এই কারণে আমার ডিসকাউন্ট এক্সপেন্স, আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট 500 টাকা। আর আমার পুরো দেনাদার যে 8,500 টাকার দেনাদার ছিল, সেই 8,500 টাকার দেনাদার কিন্তু আমার কমে যাবে। তাহলে 8,500 টাকা ক্রেডিট, অর্থাৎ আমার সম্পদ এখানে হ্রাস পাচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পাচ্ছে, আবার সম্পদ হ্রাস পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর। এখন আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে বলা আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 3 ইয়ার্স এট টাকা 6,000, অর্থাৎ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, আমরা জানি যে বীমা পলিসি ওপেন করলে বীমা পলিসির জন্য মাসে মাসে প্রিমিয়াম প্রদান করতে হয়, কিন্তু এইখানে 3 বছরের টাকা, দেখো এখানে খেয়াল করো, পেইড ফর 3 ইয়ার্স, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের টাকা 3 বছরের জন্য 6,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে এটা তো মাসে মাসে পরিশোধ করার কথা, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে 3 বছরের টাকা একবারে দেওয়া হয়েছে। তার মানে কি, 3 বছরের টাকা একবারে দেওয়ার অর্থ হচ্ছে যে 3 বছরের টাকা অ্যাডভান্স প্রদান করা হয়েছে। তো অ্যাডভান্স প্রদান করি আর যাই করি, এর জন্য কিন্তু আমার 6,000 টাকা ক্যাশ কমে গেছে, অর্থাৎ ক্যাশ কমে গেলে আমরা ক্রেডিট করব। আর খরচ যেহেতু আমি অ্যাডভান্স করেছি, এটাকে বলা হয় প্রিপেইড ইন্স্যুরেন্স। যে কোনো খরচ যদি আমরা অ্যাডভান্স করি, সেটার হচ্ছে প্রিপেইড, আর এই প্রিপেইড হচ্ছে আমার জন্য সম্পদ। আমরা দেখি কি বলা আছে। 6 দেখো, যে আমি বলেছিলাম যে কোনো খরচ যদি আমরা অ্যাডভান্স করি, প্রিপেইড করি, সেটা আমার জন্য সম্পদ, কারণ এর জন্য ভবিষ্যতে বীমা কোম্পানির কাছ থেকে আমি সুবিধা পাবো। 3 বছর আমাকে আর কোনো টাকা দিতে হবে না। 3 বছরের যে ঝুঁকি কাভারেজ, সেটি কিন্তু বীমা কোম্পানি আমাকে নিশ্চিত করবে, অর্থাৎ বীমা কোম্পানির কাছ থেকে আমি 6,000 টাকার বিনিময়ে আমি কিন্তু কি পাচ্ছি, একটা সুবিধা পাবো। তো এই কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স এটি হচ্ছে আমার জন্য সম্পদ। আমরা জানি সম্পদ হচ্ছে যেটি থেকে আমরা ভবিষ্যতে সেবা পাবো, সেটি হচ্ছে আমার সম্পদ। যেন আমি ফার্নিচার কিনলে সেটি থেকে আমি ভবিষ্যতে সেবা পাই, এই জন্য ফার্নিচারকে সম্পদ দেখাই। তো এখানেও আমরা 3 বছরের টাকা অ্যাডভান্স প্রদান করেছি, এই কারণে বীমা কোম্পানির কাছ থেকে আমরা 3 বছরের রিস্ক কাভারেজ পাবো, এই জন্য আমার প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে আমার সম্পদ 6,000 টাকা। আর আমি যেহেতু ক্যাশ প্রদান করেছি, অর্থাৎ আমার 6,000 টাকা ক্যাশ কমে গিয়েছে, এই কারণে 6,000 টাকা সম্পদ কমে গিয়েছে, এই কারণে আমরা সম্পদ কমলে ক্রেডিট করি। তাহলে একদিকে আমার প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ডেবিট 6,000, আর আমার সম্পদ ক্যাশ কমে যাচ্ছে, এই কারণে আমরা 6,000 টাকা ক্রেডিট করছি একই সাথে। তো এই হচ্ছে যে আমাদের জেনারেল জার্নালের 6টা আইটেম। বাকি যে আইটেমগুলো আছে, আমি প্রায় 20টা মতো আইটেম তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো এক এক করে ভবিষ্যতে আরো দেখানো হবে। তো আজকে এই 6টা আইটেম নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।